এটাই হচ্ছে বাস্তবতা। কিন্তু এবং বাংলাদেশে আজকাল যারা ধনিক শ্রেণী, বাংলাদেশে প্রচুর সম্পদের মালিক, এদের অনেকেরই ইতিহাস কিন্তু এই মানব সম্পদ রপ্তানি দিয়ে শুরু, তারপরে তারা বিভিন্ন ব্যবসায়। ফলে সেই ক্ষেত্রে আমার ধারণা এই যে তাদের মধ্যেও কিন্তু আপনি যদি ইতিহাস খোঁজেন, তারাও এই ধরনের ঘটনা ঘটিয়েছে, কিন্তু কোনোদিনই এই ধরনের ঘটনায় দায়ী ব্যক্তির বিরুদ্ধে বড় ধরনের দৃষ্টান্তমূলক কোনো শাস্তি হয়েছে। আমাকে মানে নিশ্চয়ই সরকারের বা কর্তৃপক্ষের লোকজন ভুল বুঝবে যে গণমাধ্যমের লোকজন একতরফা দোষ দেয়। সাজা হয়েছে, কিন্তু সাজাটা এত নমিনাল, এত ছোট যে বাকিরা যে দৃষ্টান্ত নেবে এইরকম কোনো আমাদের সামনে নাই। এক, দ্বিতীয় কথা হচ্ছে, আমি একেবারে সরাসরি এই ঘটনায় আসতে চাই, যেটা দীপু ভাইয়া বললেন যে আমাদের ইরাকে নানান অজুহাতে, ইরাকের বর্তমান বাস্তবতায় অনেক লোক যাচ্ছে। আমি মনে করি যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় আগের তুলনায় অনেকখানি অ্যাক্টিভ, তারা অনেক ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিকেও কিন্তু বাংলাদেশে ফিরিয়ে আনার উদ্যোগ নিচ্ছেন। সে জায়গায় তাদেরকে অন্তত যাতে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়, এই ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রী এবং মন্ত্রণালয় সর্বোপরি আমরা সকলে মিলে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাই, এটা যেন উদ্যোগ নেওয়া হয়। পাশাপাশি আরেকটা বিষয় আমি ছোট করে বলতে চাই, বর্তমান এই সময়টায় কিন্তু বায়রা ভার্সেস প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় একটা টাগ অফ ওয়ার চলছে, দ্বন্দ্ব, স্নায়ু যুদ্ধ যদি বলি, অলমোস্ট শীতল যুদ্ধের মতো চলছে। এর কারণটা হচ্ছে, আপনি জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী দায়িত্ব নেবার পর থেকে প্রবাসীরা যাতে বিদেশে যাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের শ্রমিকরা যাতে ঋণ পায়, প্রবাসী কল্যাণ ব্যাংক করেছেন, কম সুদে তাদেরকে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছেন, যাতে এই দালালদের খপ্পরে না পড়ে কম খরচে যেতে পারে সেই ব্যবস্থা করেছেন, ফিরে এসে তারা যেন আবার কাজ করতে পারেন সেই ব্যবস্থা করেছেন। এই সকল ব্যবস্থাপনায় বায়রার সদস্য যারা ছিল তারা অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। কিন্তু আরেকটা বাস্তবতা হচ্ছে, তারা ক্ষতিগ্রস্ত খালি হয়েছেন সে না, আমরা জানি যে গত 2 বছরে আমাদের হিসাব হচ্ছে যে মাত্র G2G-তে মালয়েশিয়াতে 7,500 শ্রমিক মাত্র যেতে পেরেছে, অথচ মালয়েশিয়াতেই গত 2 বছরে কমপক্ষে 1.5 লক্ষ লোক গেছে। তার মানে বাকি লোক বায়রা অথবা বৈধ পথ বাদ দিয়ে অবৈধ পথে গিয়েছে। ফলে এই জায়গাটা আমার এই অনুষ্ঠানের মাধ্যমে আহ্বান থাকবে যে বায়রাকে আমরা কিছুতেই অ্যাভয়েড করতে পারবো না, তারা দীর্ঘদিন এই সেক্টরে কাজ করছে। ইভেন মালয়েশিয়াতে আমরা অনেক ঢাকঢোল শুনেছি, শোনার পর কিন্তু মাত্র 7,500 লোক গেছে। যাওয়ার পরে ওখানে কিন্তু প্রাইভেট সেক্টরকে হায়ার করতে চায়, G2G করে কিন্তু সকল শ্রমিককে নিয়ে কর্মসংস্থানের ব্যবস্থা করা যায় না। একই অবস্থা কিন্তু মধ্যপ্রাচ্যের দেশগুলোতে। আমাদেরকে মানব সম্পদ রপ্তানি করতেই হবে। এই জায়গাটা যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যেই লেভেলে গুরুত্ব দিচ্ছেন, সেই লেভেলে মন্ত্রণালয় সহ সকলের তৎপরতা আমরা লক্ষ্য করি না। ফলে সেই জায়গায় আমরা পিপিপির কথা শুনি মুখে, এটাকে কাজে বাস্তবায়িত করতে হবে। সরকার, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, বায়রা এবং ওখানে যারা আমাদের এমবেসি আছে তাদের একটি ত্রিপক্ষীয় সহযোগিতা করলে এই সংকট কিন্তু সমাধান। না হলে কি হবে, শুধুমাত্র ইরাকে না, অনেক জায়গায় আপনি ইয়েমেনের কথা বলেন, আপনি ওখানে মরক্কোর কথা বলেন, কাতারের কথা বলেন, লেবানন বলেন, বিভিন্ন জায়গায় কিন্তু এই ধরনের নির্যাতিত আছে। আমাদের এমবেসির খোঁজই পায় না, অথবা তারা বলেন আমরা জানি না। তাদের দায়িত্ব ওই এলাকায় যে কজন বাংলাদেশি বৈধ হোক অবৈধ হোক তাদের খোঁজ রাখা। সেটা কিভাবে রাখবেন আমরা, তাদের দায়িত্ব। আর আমরা যেটা জানি, আমাদের গণমাধ্যমের মাধ্যমে যদি তারা খোঁজ পায়, তারা যেন এই বিষয়টা তদন্ত করে দেখেন, তাহলেই তারা অন্তত স্বস্তি পাবেন, দেশে ফিরে আসতে পারবেন। আমরা আবার একটি বিরতি নিতে হচ্ছে, বিরতি পর ফিরে আসবো, সাথে থাকুন। বিরতির পর ফিরে এলাম, দেখছেন বাংলাদেশ এখন। দীপু ভাই, আজকে আমরা আরেকটি বড় খবর জানি যে দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশাত দেশাই বিসওয়াল আবারও বাংলাদেশে এসেছেন এবং তিনি সার্কে যেই সম্মেলনটি হয়ে গেল সেই সম্মেলনেও অবজারভার হিসেবে ছিলেন। এবং আসার পরে আমরা দেখলাম যে বিরোধী দলীয় নেত্রী রওশনের সাথে তিনি কথা বলেছেন এবং বেগম খালেদা জিয়ার সাথেও কথা বলেছেন। তিনি বিপসটে গিয়েছিলেন গাজীপুরে সেখানে পরিদর্শনের জন্য, এবং বারবারই কিন্তু আলোচনায় আমরা দেখছি যে নির্বাচন উঠে আসছে, নির্বাচন কবে এই বিষয়ে কথা হয়েছে রওশনের সাথে। তাহলে এই বিষয়টি কি এখনো আলোচনায় রয়ে যাচ্ছে? আসলে না, তাদের অবস্থান তো এখনো আমেরিকার যে অবস্থান 5 জানুয়ারি নির্বাচনের আগে, সেই অবস্থান তো তারা পরিবর্তন করেনি। তারা বরাবর চেয়েছিল যে বাংলাদেশে একটি অংশগ্রহণমূলক, সবার অংশগ্রহণে একটি নির্বাচন হোক একটা নিরপেক্ষ ব্যবস্থার অধীনে। সেই প্রচেষ্টাতে, সেই কূটনৈতিক প্রচেষ্টা তারা ব্যাপকভাবে চালিয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সেটা সম্ভব হয়নি। এবং নির্বাচনের আগে এবং নির্বাচনের পরেও কিন্তু তারা প্রত্যক্ষ পরোক্ষভাবে সেই মেসেজই দিয়ে যাচ্ছে। সুতরাং এই সফরকে কেন্দ্র করে, বিশেষ করে
বিরোধী দল বিএনপি খুব আশায় বুক বেঁধে আছে যে হয়তো নিশাদেশে একটা পরিষ্কার মেসেজ দেবে সবাইকে। কিন্তু আমরা যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে যে আন্তর্জাতিক এক ধরনের চাপ দেখছিলাম, বিভিন্নভাবে না, চাপ তারা নেই। বিবৃতি দিচ্ছিলেন, না, এখন কিন্তু সেই ধরনের কোনো কিছু দেখা না, যাচ্ছে সেই চাপ নেই, কিন্তু তার মানে এই না যে তাদের অবস্থান পাল্টে বা পরিবর্তন করেছে, সেরকম কিন্তু অবস্থা নেই। তাদের এটা আকাঙ্ক্ষা, সদিচ্ছা, কিন্তু একটা নির্বাচনের পরপরই আবার তারা মানে এক বছর যেতে না যেতেই তারা মধ্যবর্তী এটা চাপ নির্বাচনের কথা। তৈরি করবে, সেরকম অবস্থা নেই। আর এটা হলো বাস্তবতা এরকম যে এখন একটা নির্বাচন হবে, এই ধরনের কোনো আন্দোলনও নেই, চাপও নেই, ফলে হঠাৎ করে তারা খুব তৎপর হয়ে উঠবে এরকম তো কারণ রাজনৈতিক কোনো চাপ তো নেই। সুতরাং কূটনীতিকরা কেন চাপ দেবে? চাপ দেবে যখন কি রাজনৈতিক সেরকম পরিস্থিতি তৈরি হবে, তখন তারা চাপ দেবে। তো সেটা সেই প্রেক্ষিতে আমার মনে হয় যে হয়তো বিএনপি অপেক্ষা করছে যে নিশাত দেশাই কাছ থেকে যদি মেসেজটা পায় যে তাদের অবস্থানটা আগের মতনই, সেই মেসেজটা যদি পায় তাহলে হয়তো বিএনপি সেটাকে সামনে রেখেই তারা সামনে হয়তো মানে একটা নির্দলীয় নিরপেক্ষ ব্যবস্থার অধীনে আবারও নির্বাচন বা মধ্যবর্তী নির্বাচনের ব্যাপারে তারা হয়তো চাপ দেবে। হয়তো আমেরিকা আমরা এখনো কিন্তু জানি না যে নিশাত দেশাইয়ের আসলে অবস্থানটা কি, কালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরিষ্কার হবে তার। কিন্তু এখন যেটি হচ্ছে যে এই সফরের কিন্তু একটা মানে অসম্পূর্ণ দিক আছে, সেটি হচ্ছে আমরা জানতে পারলাম যে এই সফরে মাননীয় প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী সরকারের এই লেভেলগুলোতে সরকারের কোনো পক্ষের সাথে কোনো বৈঠক বৈঠক হয়নি। নেই। ফলে নিশাত দেশাই কি মেসেজ দেবেন বা কি মেসেজ নেবেন সেটা তো একপাক্ষিক হয়ে যাচ্ছে। সরকারের কাছে যদি সেই মেসেজটা তারা যদি না দেয় বা সরকারের কাছ থেকে যদি মেসেজটা গ্রহণ না করে, তাহলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নিশাত দেশাই আসলে কি বলবেন সেই বিষয়টা এখনো স্পষ্ট না। আমরা তার বক্তব্য অবশ্য কিছুটা শুনেছি, আমাদের সংবাদটিতে দেখলেন যে তিনি বিপসটে গিয়েছিলেন গাজীপুরে এবং সেখানে কথা বলেছেন, কিন্তু সেখানে কিন্তু নির্বাচন নিয়ে কোনো ধরনের কোনো আলোচনা কথা হয়নি। আমি দিবু ভাইয়ের সাথে এই জায়গায় একটু ইনফরমেশন আপডেট করতে চাই। ওনাদের অবস্থান এক জায়গায় নাই। মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থান বাংলাদেশের নির্বাচনকে কেন্দ্র করে একটু ভিন্ন জায়গায় এসছে 5ই জানুয়ারির আগে এবং পরে। এই নিশাত দেশাই উনি কিন্তু মার্কিন কংগ্রেসে হিয়ারিংয়ে বলছিলেন যে নির্বাচনটা সকলের গ্রহণযোগ্য হয় নাই, কিন্তু এই নিশাত দেশাই গত সেপ্টেম্বরে মাননীয় প্রধানমন্ত্রী যখন গেলেন সেখানে তিনি ছিলেন জাতিসংঘে, সেখানে প্রধানমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে গণতন্ত্রের পথে প্রধানমন্ত্রী কিভাবে এগিয়ে নিয়ে যাবেন এই রকম কথা বলেছেন। অর্থাৎ সেই পরিস্থিতিতে নাই। আর কেন দেখা হয়নি এই প্রসঙ্গে, গতকাল আমি টেলিভিশনে 71 টেলিভিশনের প্রধান সম্পাদক মোজাম্মেল বাবুর একটি বিশ্লেষণ শুনছিলাম। তিনি বলছিলেন এবং আমি অনেকটা একমত তার সাথে, যে 5ই জানুয়ারির সময় নিশাত দেশাই সহ মার্কিন যুক্তরাষ্ট্র কেবল এমন একটি পক্ষ নিয়েছিল এই বর্তমান ক্ষমতাসীন জোট তাদের বিপক্ষে প্রায় বলতে গেলে, এবং তারা এক ধরনের নিশ্চিতভাবে যে ওদেরকে বাদ দিয়ে কোনো নির্বাচন হবে না এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র পাশাপাশি ইউরোপিয়ান ইউনিয়ন, মোজাম্মেল বাবুর ভাষায় যে তারা কার্ড খেলেছিল আমেরিকা জামাত বিএনপিকে সাথে নিয়ে যে এই নির্বাচন হবে না এবং শেখ হাসিনা নির্বাচন তো করতে পারবে না, ক্ষমতায় আসা তো পরের কথা, কিন্তু সেই খেলাতে তারা ফেল করেছেন। বাংলাদেশে একটি নির্বাচন হয়েছে এবং আন্দোলনের মুখটা এরকম ছিল যে 6ই জানুয়ারি সম্ভবত সকলে আন্দোলনে ঝাঁপিয়ে পড়বে, বাংলাদেশের একটা অরাজকতা, কিন্তু 6ই জানুয়ারি কিন্তু বাংলাদেশের মানুষ 5ই জানুয়ারি নির্বাচনের পরে একটি স্বস্তিকর পরিস্থিতির দিকে ক্রমান্বয়ে যাচ্ছে, এটা হচ্ছে বাস্তবতা। এবং যেটা দীপু ভাইও বললেন যে নিশাত দেশাই এর আগে যখন বাংলাদেশে আসতেন আমরা অপেক্ষা থাকতাম প্রধানমন্ত্রীর সাথে কখন পররাষ্ট্রমন্ত্রীর সাথে কখন বেগম জিয়ার সাথে কি বললেন, রওশনের সাথে কি বললেন। আমরা এখন পর্যন্ত জানি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তেমন কোনো অ্যাপয়েন্টমেন্ট তার নাই। আর যে তথ্যটি আমরা জানলাম গণমাধ্যমে, রওশনের সাথে তিনি জিজ্ঞেস করেছেন যে আগামী নির্বাচন কবে হবে, রওশনের সাথে বলেছেন বিরোধী দল সংসদের বিরোধী দলের নেতা যে সংবিধান অনুযায়ী নির্ধারিত সময় নির্বাচন হবে। অর্থাৎ এই বিষয়টি সরকার যে মোটেই তোয়াক্কা করছে না এই বিষয়টা পরিষ্কার। আরেকটি তথ্য খালি দিতে চাই এক বাক্যে, কাদের মোল্লার ফাঁসির রায় যখন মানে কার্যকর হবার ঠিক আগের মুহূর্তে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সরাসরি ফোন করে জামাতের পক্ষে তাদের অবস্থান এত পরিষ্কার করেছে, আমার ধারণা এই কারণেই আওয়ামী লীগের এই যুক্তরাষ্ট্রের সার্বিক পলিসির ব্যাপারে তাদের এক ধরনের নেতিবাচক অ্যাটিটিউড। ফলে সেই জায়গাটা যেহেতু আন্তর্জাতিকভাবে বর্তমান সরকার নিজেকে আরো সমৃদ্ধ করেছে, সুসংহত করেছে। 5ই জানুয়ারির আগে আমরা যতগুলো রায় দেখেছি সবগুলো রায় কিন্তু আমরা দেখতাম যে হিউম্যান রাইটস ওয়াচ বা এই ধরনের যে সংগঠনগুলো বা জন কেরির কথা যদি বলেন, এই ধরনের একটা উদ্বেগ প্রকাশের একটা বিষয় থাকতো, কিন্তু এই 5 জানুয়ারি নির্বাচনের পর থেকে কিন্তু আমরা কোনো ধরনের কোনো উদ্বেগ প্রকাশ দেখছি না, কারণ তারা দেখছেন যে সরকার সেই দিকটা আর এখন খুব একটা তোয়াক্কা করছে না।
ফলে আমার কাছে এই বিষয়টা এটাই মনে হয়। তবে হ্যাঁ, নিশাদ এসে এসছেন, দীপু ভাই যেটি বললেন, এতে হয়তো সরকারের বিরুদ্ধে যারা আছেন অর্থাৎ বিএনপি সহ বিএনপি জামাতের মধ্যে এক ধরনের প্রাণ চাঞ্চল্যের সৃষ্টি হতে পারে, কিন্তু 5ই জানুয়ারি